এখন যদি আমরা দলীয়করণ করি, লুটেরা, স্বার্থপর, মূর্খ, তাদের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এইরকম লোকরা যদি দায়িত্ব পায় পলিসি মেকিংয়ে, রাষ্ট্র পরিচালনায়, মন্ত্রণালয়, এই জন্য নীতিনৈতিকতায় ভাস্বর, পরকালে জবাবদিহিতার মনোভাব যদি না থাকে পলিসি মেকারদের, এবং দেশপ্রেম যদি না থাকে, তাহলে তো বিদেশে টাকা পাঠাবে। বালু খেকো বলি, তারপর বালিশের মধ্যে, তুষকের মধ্যে টাকার বান্ডিল, এগুলো হয় কেন? তাদের মধ্যে কোনো নীতিনৈতিকতা নেই। বিদেশের আমরা টাকা পাঠাবো কেন? যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এখানে দেশপ্রেম নেই, এখানে মানবিকতা উদাহ, এবং এদের আচরণের মধ্যে দেখা যায় লুটরা তস্কর বৃত্তির মনোবৃত্তি। একজন জিওপলিটিক্যাল এক্সপার্টিস হিসেবে বাংলাদেশের আপনি সামগ্রিক পরিবেশ, জলবায়ু, এটাকে কিভাবে দেখেন? যেভাবে এখন চলছে, সেখানে আগামী মানে 5, 10, 15 বছর পর ঢাকা শহর কিংবা বাংলাদেশ কতটা নিরাপদ, ঝুঁকিপূর্ণ হবে? দুইটা বিষয় আপনি বলেছেন। জিওপলিটিক্স এক্সপার্ট আমি, তা আমি একজন জিওপলিটিক্স, আমি কিন অবজারভার, গবেষক। আবার এনভায়রনমেন্টাল সায়েন্সের ছাত্র হিসাবে পরিবেশের যেগুলো অ্যাটমসফেরিক সায়েন্সেস, অথবা আমাদের কনফিগারেশন, ল্যান্ড ফরমেশন, এবং হাইড্রোলজি, জিওমরফোলজি, এইগুলোতে আমি কাজ করেছি। ক্লাইমেট চেঞ্জ, তো দুইটা বিষয়কে এবং একটা অন্যটাকে প্রভাবিত করে এসেনশিয়ালি। তো প্রথমে জিওপলিটিক্স বলি। বাংলাদেশ যে আসিয়ান সার্কের মাঝখানে, সাউথে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেন ওপেন সিপোর্টের মাধ্যমে, আর আমাদের থেকে মাত্র 100 কিলোমিটার উত্তরে, ইফ উই ক্রস দ্য চিকেন নেক অফ ইন্ডিয়া, দার্জিলিং করিডোর, তাহলে চায়না, চম্বি ভ্যালি। তো এই যে চীনের 1,600 কোটি, মানে 1.25 বিলিয়ন পপুলেশন, হিউজ, ওয়ার্ল্ডের ধরেন 1/6 অফ দ্য টোটাল গ্লোবাল পপুলেশন। ইন্ডিয়াও এটা আরও বেশি পপুলেশন, সার্ক। সো সার্কে আছে এরকম 180 কোটি জনসংখ্যা, আর আসিয়ানে আছে এরকম 70-80 কোটি। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ হলো, লোকেশনটা অত্যন্ত জিওপলিটিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি, আর জিও ইকোনমিক্যালি অত্যন্ত সিগনিফিক্যান্ট। বাংলাদেশ ব্রিজেস বিটুইন আসিয়ান অ্যান্ড সার্ক ইকোনমিক ব্লকস, আর চায়নার এখান থেকে। সুতরাং বাংলাদেশ থেকে কেউ কৌশলগত, সেটা নিরাপত্তা, সামরিক কৌশল হোক আর অর্থনৈতিক কৌশল হোক, এই দুটোই বাংলাদেশকে থেকে ম্যানুভারিং করতে পারে, তারপর সার্ভেলেন্স চালাতে পারে, বাংলাদেশ থেকে তাদের অ্যাক্টিভিটিস চালাতে পারে। তো বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যালি। আর বাংলাদেশের যে এনভায়রনমেন্টাল কনসার্ন যেগুলো, এটা হলো কি ছোট্ট এরিয়া, 57,000 বর্গ মাইল, অর্থাৎ প্রায় 1,47,000 বর্গ কিলোমিটার। এই ক্ষুদ্র এলাকা, তো এই ক্ষুদ্র এলাকার মধ্যে পৃথিবীর 8ম বৃহত্তর জনসংখ্যা বসবাস করছে, অর্থাৎ পৃথিবীর 8th লার্জেস্ট পপুলাস কান্ট্রি হলো বাংলাদেশ। এই হিউজ মানুষ, অ্যারাউন্ড 18 crore, এদেরকে অ্যাকোমোডেট করা, তারপর এদের জন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, এই সবকে অ্যাকোমোডেট করা এই ছোট্ট জায়গার উপর খুবই প্রেশার পড়ে, মানে হুইচ গোজ এগেইনস্ট দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দিস কান্ট্রি, মানে বিয়ন্ড ইটস ক্যারিং ক্যাপাসিটি। ইট ইজ এ স্মল কান্ট্রি, স্মল এরিয়া, বাট হিউজ পপুলেশন, অ্যান্ড হিয়ার লাইজ দ্য প্রবলেম। তাইলে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, ডিপ্লেশন অফ ফরেস্ট, বননিধন হচ্ছে, তারপর আমাদের যে আর্টারি, ওয়াটার, হাইড্রোলজিক্যাল আর্টারিজ, পৃথিবীর 3টা বড় নদী সিস্টেম, যমুনা, ব্রহ্মপুত্র সিস্টেম, গঙ্গা পদ্মা সিস্টেম, আর সুরমা কুশিয়ার আর মেঘনা সিস্টেম, এই ওয়ার্ল্ডের বড় সিস্টেম আমাদের ভিতর দিয়ে যাচ্ছে। মানুষ বেড়ে যাওয়ার ফলে পলিউশন হচ্ছে, সয়েল ল্যান্ড ইরোশন হচ্ছে, মানে সিল্টেশন হচ্ছে, আর
স্ট্রাকচারাল ইন্টারফারেন্স, বাঁধ তৈরি করা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়, এই মানে নগর রাস্তাঘাট হচ্ছে অপরিকল্পিতভাবে, ফলশ্রুতিতে পানি নিষ্কাশন হচ্ছে না, আর এক্সেসিভ পানি আমরা কনজিউম করছি, আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল নিচে চলে যাচ্ছে, আর্সেনিক দূষণ হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা এই ভিসাস সাইকেল অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স, হ্যাঁ, ডিগ্রেডেশন, এইগুলো বাংলাদেশে হচ্ছে। সলিউশন কি? হ্যাঁ, সলিউশন হলো কি যে এই ছোট্ট জায়গাকে খুব পরিকল্পিতভাবে, আমাদের যে ল্যান্ডগুলো সীমিত, বিপুল প্রয়োজন ভূমির, কৃষির জন্য, খাদ্য যোগানোর জন্য, বসবাসের জন্য, শিক্ষায়তন গড়ে তোলা, শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়ন, এইগুলো যেন পরিকল্পিত। সিঙ্গাপুর খুব ছোট্ট জায়গা, ঢাকা মহানগরীর মতো, কিন্তু তারা সেখানে 60 লক্ষ মানুষ, সেখানে সুন্দরভাবে পরিকল্পিতভাবে একদম ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানির উন্নত সিটিগুলোর মতো আরবান প্ল্যানিং। তো আমাদের সারা বাংলাদেশকেই একটা আরবানাইজ কি হিসেবে চিন্তা করে, আরবান এগ্রিকালচার, আরবান ফরেস্ট্রি, আরবান আমাদের হাইড্রোলজিক্যাল সিস্টেম, সেইগুলো চিন্তা করে যদি আমরা আমাদের সায়েন্টিফিক ওয়েতে আমাদের যে রোডস, হাইওয়েজ, তারপরে এমব্যাঙ্কমেন্টস, ওয়াটার ইউটিলাইজেশন, তারপর আরবান প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, হ্যাঁ, এইগুলো করে কনজারভেশন, যেগুলো যারা এক্সপার্টস তাদের মতামত নিয়ে আমরা এইগুলো করি, তাহলেই হতে পারে। এই জন্য আমাদেরকে সবাইকে, জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সরকারকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে, নিঃস্বার্থ রাজনীতি হতে হবে, এবং ওয়াইজ মানে একাডেমিক পাণ্ডিত্যপূর্ণ আমাদের কনসালটেন্টস, তারা সহযোগিতা করবে, এবং সব জনগণের একটা উদগ্র আকাঙ্ক্ষা থাকবে যে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, পরিকল্পিত দেশ চাই, যেখানে নগরায়ন, শিল্পায়ন হবে বৈজ্ঞানিকভাবে, যেখানে পরিবেশের ক্ষতি হবে না, পরিবেশের পরিস্থিতি, বনায়ন, আমাদের পানি নিষ্কাশন, পানি ব্যবস্থা, নদীগুলো এবং আমাদের লেকগুলো, ওয়াটার বডিজ, ওয়েটল্যান্ডস, এইগুলো সুন্দর থাকবে, বায়োডাইভার্সিটি, আমাদের যেসব জীব বৈচিত্র্য রয়েছে সেগুলো সংরক্ষিত থাকবে আর উন্নত হবে। তো সেগুলোর জন্য খুব পরিকল্পিত, দেশপ্রেমে উজ্জীবিত, ঐক্যবদ্ধ জাতি, এবং সেরকম একজন যদি একটা সরকার হয়, রাজনৈতিক সব দলগুলোর যদি কনসেনসাস হয়, ন্যাশনাল ইন্টারেস্টে আমরা একমত, তাইলেই আমি আশান্বিত, এবং এটা আশা করতেই হবে, আমাদের তো আর উপায় নেই, ছোট্ট জায়গা ছাড়া আমরা কোথায় যাব। সুতরাং আমাদের এই দেশটাকে খুবই পরিকল্পিতভাবে, বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই এই সমস্যাগুলোর আমরা সমাধান পেতে পারি। মোটা দাগে যদি বলি, তাহলে সিঙ্গাপুরের প্রসঙ্গ যখন আসলো, সিঙ্গাপুর তারা প্ল্যান ওয়াইজ ওয়ান আফটার ডেভেলপ করেছে, স্থাপনাগুলি সেভাবে নির্মাণ করেছে। কিন্তু যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, ঢাকা শহরে কোথাও ওই অর্থে প্ল্যানিং ও পরিকল্পনা মাফিক স্থাপনা নির্মাণ করা হয়নি, বাড়িঘর বসতি নির্মাণ করা হয়নি। তো ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোর একই অবস্থা। তো সেটাকে আর কি কিছু করা যাবে? ওই তো বললাম প্রথমে, একটা খুবই সুবুদ্ধি সম্পন্ন, দেশপ্রেমে উজ্জীবিত, ত্যাগী মনোভাব সম্পন্ন আমাদের সরকার, রাজনীতি নেতৃবর্গ, পলিসি মেকার্স থাকতে হবে, এবং সেটা একটা ইন্টিগ্রেটেড, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করা, তার মানে স্প্রেড অথবা ম্যাগনিটিউড এগুলো নির্ধারণ করা, এবং ইমিডিয়েট সলিউশন, মিড টার্ম সলিউশন, লং টার্ম সলিউশন হিসাবে প্ল্যানিংটা করতে হবে সাইন্টিফিক্যালি। আর প্রত্যেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মানুষকে দায়িত্ব দিতে হবে। এখন যদি আমরা দলীয়করণ করি, লুটেরা, তারপর স্বার্থপর, মূর্খ, এইরকম লোকরা যদি দায়িত্ব পায় পলিসি মেকিংয়ে, রাষ্ট্র পরিচালনায়, মন্ত্রণালয়, তারপর স্বার্থপর, তারপর তাদের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এই জন্য নীতিনৈতিকতায় ভাস্বর, পরকালে জবাবদিহিতার মনোভাব যদি না থাকে পলিসি মেকারদের, এবং দেশপ্রেম যদি না থাকে, তাহলে তো
বিদেশে টাকা পাঠাবে। এই যে বালু খেকো বলি, তারপর বালিশের মধ্যে তুষকের মধ্যে টাকার বান্ডিল, এগুলো হয় কেন? তাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। তাইলে আমাদের এই যে যেগুলো প্ল্যানিং বলেন, শিক্ষা বলেন, আধুনিকতা বলেন, প্রাগ্রসরতা বলেন, এই সব কিছুর সঙ্গে সঙ্গে নীতি নৈতিকতার শিক্ষাও দিতে হবে। সেখানে দেশপ্রেম চলে আসবে, মানুষের প্রতি সৌহার্দ্য, মমতা, প্রাণীর প্রতি ভালোবাসা, নিসর্গ, বনানী, বৃক্ষরাজি, সব কিছুর প্রতি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলোর প্রতি ধারণ করবে। এইরকম যদি আমরা আমাদের প্রজন্ম তৈরি করি এবং রাজনৈতিক যদি আমাদের দৃঢ় আকাঙ্ক্ষা থাকে, তবে কোনো সমস্যাই সমাধান অসম্ভব না, সমাধানযোগ্য। আরেকটা হলো যে এই যে বাংলাদেশে যে আবাসন ব্যবস্থাপনা আছে, এটা তো আসলে আধুনিকতার জন্য এটার সাথে যায় না, ফিট করে না। যে যার মতো করে যেখানে আবাসন প্রকল্প তৈরি করছে, এটাকে আপনি কিভাবে দেখেন যদি যেটা এভাবে চলতে যে থাকে? আবাসন সমস্যা মানে সব সমাধানই একই ধরনের ছিল। এখানের মধ্যে কি হয়েছে, বেশি বেশি পাওয়ার বাসনা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এটা কোরআন শরীফে, সব ধর্মগ্রন্থে আছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে বেশি বেশি পাওয়ার বাসনা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কখনো শীঘ্র পাকড়াও করা হবে। এই যে আমাদের বিপর্যয়, মনুষ্য সৃষ্ট এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স, আমরা আমাদের ডান হাতের অর্জন, এগুলো থেকে বাঁচতে হলে ওই যে বললাম, নীতি নৈতিকতা সম্পন্ন, আধুনিকতা মনস্ক, মানবতায় ভাষ্য, দেশপ্রেমে উজ্জীবিত আমাদের প্রজন্ম তৈরি হতে হবে, এবং তারাই দেশকে চালাবে। কি চালাবে? এখানকার প্রশাসন, এখানকার অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা। যদি সেখানের মধ্যে আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা হতে হবে কি নিঃস্বার্থ। দলীয় কোঠারি, পারিবারিক কোঠারি যদি থাকে, বিদেশের আমরা টাকা পাঠাবো কেন? যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এখানে দেশপ্রেম নেই, এখানে মানবিকতা উদাহ, এবং এদের আচরণের মধ্যে দেখা যায় লুটরা তস্কর বৃত্তির মনোবৃত্তি। তো এগুলো থেকে আমাদেরকে ঊর্ধ্বে উঠতে হবে। সুতরাং এটা সম্ভব। আমাদের এই বিপ্লবের তরুণরা দেখিয়েছে, সব মতপথ মিলে তারা গণতন্ত্রকে আনতে, যে মাত্র 1 মাসের মধ্যে তারা 1,500-2,000 প্রাণ দিয়ে দিল, 30,000 তারা চোখ হারালো, পাও হারালো, এবং হাত নেই। এখনো মানে দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, ইনসাফ, আদল, এহসানের জন্য তারা জীবন বিসর্জন দিয়েছে। তো আমি আশা করি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো, নেতৃবর্গকে সেই সত্য যে আমাদের দেশ একটা অল্প, আমাদের প্রিয় বাংলাদেশ, একে টিকিয়ে রাখতে, একে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের ন্যাশনাল কনসেনসাস, সলিডারিটি, ফ্রেটার্নিটি, এইগুলো বাড়াতে হবে। এবং এগুলোই হওয়া উচিত রাজনীতির মূল মন্ত্র: দেশপ্রেম, আদর্শবাদিতা, নীতি নৈতিকতা। আশা করি উত্তরটা পেয়েছেন।